বলতে যদিও কষ্ট হচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা, কিছু বিতর্কিত অবস্থান। তারপরেও একটি রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। গতকাল 17 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসিকে নিয়ে এমন অভিযোগ করলেও ইসি কি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। তবে এর একদিন না পেরোতেই রোববার নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার এবং পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দাবি আদায় না হওয়ায় আগামীকালও একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন নির্বাচন কমিশনে গিয়ে স্বাধীন এই সাংবিধানিক সংস্থাটির পাশাপাশি জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বলেছেন, জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন। এছাড়া একটি দল দেশের বিভিন্ন এলাকার ভোটারদের ঢাকা মহানগরী নির্বাচন এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করতে কৌশল নিয়েছে বলে অভিযোগ তার। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াত অভিযোগ জানিয়ে এসেছে, ইসির মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। একই সঙ্গে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করা সহ আরও বেশ কিছু সুপারিশ জানিয়েছে দলটি। জানা গেছে, তাদের এসব সুপারিশ বাস্তবায়নের সম্মতিও দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ও জামায়াতের দাবি বা সুপারিশগুলো কতটা যুক্তিযুক্ত, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন, এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শহীদুদ্দীন মাহমুদ স্বপন, নির্বাচন কমিশনের বিতর্ক আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না, এবং বিগত 3টি নির্বাচন কমিশনের যে নির্বাচন সেদিকে যদি আমরা তাকাই, তুমুল বিতর্কিত এবং সমালোচিত হয়েছিল তারা। এই সামনে নির্বাচনকে ঘিরে ইসির কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে পাল্টা অভিযোগ শুরু হয়েছে। প্রায় সব রাজনৈতিক দল ইসির কর্মকাণ্ড নিয়ে পাল্টা অভিযোগ করছেন। জামায়াত দাবি করছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে, আবার বিএনপিও একই দাবি করছে। তারা বলছে যে ইসি পক্ষপাত দুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছে। পাল্টাপাল্টি অভিযোগ, তাহলে আসলে ইসি কার হয়ে কাজ করছে? ধন্যবাদ আপনাকে, সহ-আলোচনাকে শুভেচ্ছা। যারা দেখছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমত আপনি যেটি বলছিলেন যে গত 3টি নির্বাচনকে কানেক্ট করে যে আজকে নির্বাচন কমিশনের কথা বললেন, সেটি আমার মনে হয় যে আগের 3টি নির্বাচন কমিশনকে এটির সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই। কারণ ওই নির্বাচন কমিশনগুলোর আচরণ যে ভয়াবহতা আমরা দেখেছি, শুধু এগুলোকে নির্বাচন কমিশন বলবার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচনী আজকে যে আমরা পরিস্থিতিটা দেখলাম, নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের একটা সমাবেশ আমরা দেখেছি, এবং কমিশন নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে অভিযোগের জায়গাটা, এই দুইটি জোট বা দল যারা যে অভিযোগটা করছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে নির্বাচন কমিশন তার নিরপেক্ষ জায়গা নেই। তার কারণ হচ্ছে যে দুই পক্ষই বলছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে অথবা নিরপেক্ষভাবে কাজ করছে না। সুতরাং নির্বাচন কমিশন পক্ষপাত পুষ্ট এটা বলা যায়, কারণ দুইটি বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী বা দল যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হচ্ছে, তারা দুই পক্ষ সে কথাটাই বলছে। আর নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের বিতর্কিত অনেকগুলো বিষয় তো আছেই, সেগুলো অ্যাড্রেস করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথভাবে সেটি করেনি। আপনি দেখুন, রিটার্নিং কর্মকর্তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবার ক্ষেত্রে নির্দেশনা কি নির্বাচন কমিশন যথাযথভাবে দিতে পেরেছিল, অথবা তারা সেটি গ্রহণ করবার ক্ষেত্রে অথবা বর্জন করবার ক্ষেত্রে কোন কোন নীতিমালা তারা ধরে কাজ করবে সে বিষয়ে কোনো প্রশিক্ষণ তাদেরকে দিয়েছিল? আমার মনে হয় দেওয়া হয়নি। আপনি দেখুন 743টি বোধ হয় মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রাথমিক পর্যায়ে, এবং কমিশনের কাছে আসবার পরে 400 অধিকটা বৈধতা পেয়েছে, এবং বাকিগুলো বৈধতা পায় নাই অথবা হাইকোর্টে যাবে অনেক কিছু। তাহলে রিটার্নিং অফিসার পর্যায়ে এত প্রার্থীটা বাতিল হলো কী জন্য? সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে প্রশাসন রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে, এবং সেটি অনেক প্রমাণ আমরা দেখেছি, জেনেছি। এরপরে এখানে আসবার পরে যেসব আপিল মীমাংসা যেগুলো হয়েছে, সেখানে অনেক বিতর্কিত সিদ্ধান্ত আছে।
ঋণ খেলাপির প্রশ্ন আছে, দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আছে। এইগুলো স্পষ্টত কোনটি দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হচ্ছে, যেমন আজকে একটা দ্বৈত নাগরিকত্ব বাতিল হয়েছে, আরেকটি গৃহীত হয়েছে। তো কোন ক্যাটাগরিতে, কোন কোন বিষয়, কোন পর্যায়ে তার নাগরিকত্ব ত্যাগ করবার বিষয়টা কোন পর্যায়ে থাকবার কারণে সেটি গৃহীত হলো অথবা বাতিল হলো, সেই বিষয় কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করছেন না। সুতরাং এই বিষয়ে অস্পষ্টতা থাকছে। একইভাবে দেখা যাচ্ছে যে 1600 কোটি না 1700 কোটি টাকা ঋণ খেলাপি, তার বৈধতা পাওয়া গেছে, তার বৈধতা দেওয়া হচ্ছে। মানে জনগণের টাকা এইভাবে আপনি খেয়ে ফেলবেন, এরপরে তাকে আপনি বৈধতা দিচ্ছেন কোন আইনে, কোন বিধানে? বলা হচ্ছে উচ্চ আদালতের স্টে অর্ডার আছে বা এই আছে সেই আছে, অনেক কিছু আছে। কিন্তু শেষ বিকেলে কথা তো একটাই, সেটি হচ্ছে যে আপনি জনগণের টাকা মেরে দিয়েছেন, সেই মানুষটিকে আপনি বৈধতা দিচ্ছেন নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনের হাত কি বাঁধা কোথাও, যার কারণে এই কাজগুলো তাকে করতে হচ্ছে? এই প্রশ্নটি যখন থাকে মানুষের ভেতরে, তখন এই নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। একই সাথে নির্বাচন কমিশন প্রায় বলবার চেষ্টা করেছে যে আমরা ঐতিহাসিক একটা নির্বাচন উপহার দেব। এটা কিন্তু খুব জোর গলায় বলবার চেষ্টা করা হয়েছে। আমি তখন থেকে যখন যেখানে সুযোগ পেয়েছি এই কথাটা বলবার চেষ্টা করেছি। আসলে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রার্থীর বৈধতা বাছাই পর্ব এগুলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে একটি একটা ভালো নির্বাচন উপহার দেওয়া তার কোনো কর্মক্ষমতাই নেই। কিংবা ছাত্রদল যে অভিযোগগুলো করছে, বিশেষ করে পোস্টাল ব্যালট ইসির যে পক্ষপাত দুষ্ট আচরণ, এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। পোস্টাল ব্যালট নিয়ে যে বিষয়টা আসলো, বিশেষত মধ্যপ্রাচ্যে জামাত ইসলামের, আমরা জানি যে তাদের সংগঠনগুলো খুব সংগঠিত সেখানে কাজ করে, এবং এগুলো সেখানে কিভাবে গেল এবং সেটি কিভাবে পাবলিশড হলো, এটা নিয়ে তো আসলে গুরুতর একটা প্রশ্ন থেকে যায়। এবং এটা কি সাংগঠনিকভাবে কোনো পদ্ধতির মধ্য দিয়ে সেখানে পৌঁছালো একসাথে এতগুলো ব্যালট? এটা কিভাবে হলো? এই প্রশ্নটা আমি একটু জামায়াতের কাছেই করতে চাই। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করছে বিএনপি, এনসিপি এবং জামায়াত যেহেতু আসলে একই সাথে নির্বাচনের কাজ করছে, তাই হয়তো তাদের অভিযোগটি এই মুহূর্তে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন। আবার বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে আপনারা ঢাকা মহানগরী নির্বাচনী এলাকায় স্থানান্তর করছেন। এটি আপনাদের একটি বিজয়ী কৌশল হিসেবে আপনারা এই কৌশলকে বেছে নিয়েছেন। কেন এই কৌশলকে বেছে নিলেন? আর পোস্টাল ব্যালটের তো সেই ভিডিওটি ভাইরাল হচ্ছে, সেটি নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক। আজকে আমাদের সাথে যুক্ত লাইভে যারা আছেন দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি বলি যে মধ্যপ্রাচ্যে আমাদের ব্যাপারে যেটা বলা হয়েছে, দেখুন মধ্যপ্রাচ্য কিন্তু একটা রাজতন্ত্রের দেশ, সেখানে কোনো গণতন্ত্র নেই, তারা নিজেরাই ভোট বিশ্বাস করে না, এবং সেখানে কোনো দলের রাজনীতি করার কোনো সুযোগই নাই। তো সেখানে আবার জামাতের কিভাবে ওখানে রাজনীতি করবে? আমি একটু কয়েকবার আমি হজ এবং ওমরা উপলক্ষে আমি সৌদি আরব ভিজিট করেছি, এবং কোথাও কোনো রাজনীতি করার কোনো সুযোগ নাই। একসাথে মিলিত হলেই তারা সন্দেহের দৃষ্টি দেখে। এমনকি আপনার একদম হারাম শরীফের মধ্যে কাবার ভিতরেও যদি কেউ বসে 10-15 জন 20 জন বাঙালি একসাথে বসে কথা বলে, তারাও সেখানে মানে গোয়েন্দা নজরদারিতে রাখে যারা কি কথা বলতেছে। তো একমাত্র ইবাদত বন্দিগি ছাড়া ওখানে কোনো কথাই বলা যায় না। তো সেই জায়গায় জামাত কেমনে রাজনীতি করবে? এবং পোস্টাল ব্যালটের ব্যাপারে এটাতে ইসির দায়িত্ব। ইসিকে আপনারা ধরেন, ইসি ভিডিওতে আসলে সবাই দেখতে পেল যে পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে এবং হাজার হাজার পোস্টাল ব্যালট সেখানে, হাজার হাজার পোস্টাল ব্যালট গেল কেমনে সেখানে? এটা তো ইসির দায়িত্ব, ইসির ব্যর্থতা। এটি তো আমরা বারবার বলতেছি যে ইসি তো তার কাজের মাধ্যমে তারা প্রুভই করে না। আমরা বারবার বলেছিলাম যে অন্তত একটা বিভাগে করেন, মানে স্থানীয় সরকার নির্বাচন করে দেখান যে ইসির কেমন সক্ষমতা, তার কোথায় কোথায় ভুল করতেছে, কোথায় পারছে না। এটা অন্ততপক্ষে একটা জায়গায় টেস্ট করলে, একটা নির্বাচনও তারা কিন্তু কন্ডাক্ট করে নাই। তাহলে আমরা কেমনে বুঝবো এটা তারা পারফর্ম করতে পারবে ভালো করে? এই জন্য বারবার আমরা বলে আসছিলাম যে কিছু একটা করেন, স্থানীয় সরকার নির্বাচন করেন, করে একটু দেখান যে আমরা পারতেছি, কিন্তু সেটা করে নাই। এরপরে কথা আসছে যে আমরা বিকাশ এবং এগুলো একদম মিথ্যা কথা। এটার কোনো ধরনের সত্যতা নাই। যদি প্রমাণ দিতে পারেন দেন। অথচ উল্টা দিকে মানে আমাদের বিএনপির ভাইয়েরা দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেগুলো মানে এই মুহূর্তে
যখন নির্বাচনী কার্যক্রম প্রচারণার কোনো সুযোগ নাই, সেই মুহূর্তে তারা কার্ডগুলো বিলি কিন্তু করতেছে। ডক্টর হেলালুদ্দিন, এই যে আসলে বাড়ি বাড়ি গিয়ে আপনারা কাগজ তো অন্তত বিলি করছেন, সেই প্রমাণ তো আছে অনেক আমাদের জায়গায়। কাগজও এখন বিলি করার কথা না, আমাদের এমনি সৌজন্য সাক্ষাৎ, দেখাশোনা, কথাবার্তা এগুলো সেটিরই হতে বাকি পারে। সুযোগ আছে। সেটা সুযোগ আছে, তো সেটা সবাই করতেছে। মানুষ যাবে না, এদিক ওদিক যায় না, হাঁটতে যায় না, বের হয়, সবাই করতেছে। এটা তো শুধু আমরা কেন করব, বিএনপি ভাইরাও করতেছে, ওনারা তো আরও ভালোভাবে করতেছে, কার্ড বিলি করতেছে, কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ওয়াদা যেটাকে করতেছেন। আপনারা ধোঁকাবাজি বলছেন। এটা ধোঁকাবাজি ছাড়া তো কি? আপনি মনে করেন যে এই কার্ড কিসের ভিত্তিতে দিবেন? আপনি যে এখন যে এক্সিস্টেন্ট যে সাপোর্টগুলো আছে, বয়স্ক ভাতা আছে আপনার, তারপরে হলো আপনার বিধবা ভাতা আছে, এরকম নানান আপনার কাজের বিনিময়ে খাদ্য আছে, তাহলে কোনটা অফ করবেন? এগুলো এক্সিস্টেন্স হলো আছেই। এগুলোর বিপরীতে আপনি কৃষি কার্ড দেন, ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিয়ে কী করবেন? আপনি ফ্যামিলি কার্ডে সবাইকে সমান করে দিবেন? সরকারের উচিত হলো যারা দুর্বল তাদেরকে সহায়তা করা। সেটা তো আসলে নির্বাচনী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। সেটা হবে। এম রশিদুজ্জামান মিল্লা যুক্ত হয়েছেন আমাদের সাথে, বিএনপির কোষাধ্যক্ষ। স্বাগত আপনাকে রাজকাহন। এম রশিদুজ্জামান মিল্লা, আমরা ইসির আস্থা অর্জন আসলে সম্ভব কিনা সেটি নিয়ে তো আলোচনা করছি। অভিযোগ চলছে পাল্টাপাল্টি, সব রাজনৈতিক দলেরই আসলে ইসির বিপক্ষে অভিযোগ আছে। জামায়াত বলছে বিএনপির পক্ষে ঝুঁকে গেছে ইসি, বিএনপি বলছে জামায়াত এনসিপির পক্ষে ঝুঁকে গেছে ইসি। মির্জা ফখরুল যে অভিযোগ করেছেন সেটি একেবারে মিথ্যা কথা বলেছেন জামায়াত নেতা। আপনারা বলছেন পোস্টাল ব্যালটে ইসির যে পক্ষপাত দুষ্ট আচরণ, সেখানে আসলে ইসির সক্ষমতা নিয়ে জামায়াত প্রশ্ন তুলছে। না, ধন্যবাদ আপনাকে। এখানে ওনার কথা ধরে বলি আগে, আমি এসে যেটা শুনলাম আর কি, যে আমরা নাকি কৃষি কার্ড ধোঁকাবাজি করছি, কৃষি কার্ড দিচ্ছি, আপনার ফ্যামিলি কার্ড দিচ্ছি এবং এগুলি এখনই বিলি করছি। সেগুলি কিন্তু আসলে তা নয়। ওনাদের বোঝার একটু ভুল, কারণ ওনাদের তো রাষ্ট্র পরিচালনা করার কোনো মানে অভিজ্ঞতা নাই, সেই কারণে তারা এগুলি বুঝতে পারে না। এবার বিষয়টা হলো যে আপনার বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কি করবে, এটা একটা ম্যানিফেস্টো, এটা একটা পরিকল্পনা, যে সরকার গঠন করলে সরকারের এই যে দেশের যে অবস্থা, আমাদের যে মধ্যবিত্ত পরিবার, গরিব পরিবারগুলির যে অবস্থা, তাদেরকে কিভাবে আমরা একটা মানে সচ্ছলতার মধ্যে নিয়ে আসতে পারবো, সেই জন্য ফ্যামিলি কার্ডটার কথা বলা, যে সরকার গঠন করলে পরে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব এবং গঠন করলে কৃষক কার্ডের ব্যবস্থা করব। এই কথাগুলি কিন্তু আসলে এটা নির্বাচনী ম্যানিফেস্টোর বাইরে কিছু না। কিন্তু এটার এমন না যে আমরা ভোট মানে চাচ্ছি যে আমাদেরকে ধানের শেষে ভোট দিন বা কিছু করেন, এরকমভাবে এখন চাচ্ছি না। কিন্তু আমরা সেটা শুরু করবো 22 তারিখ থেকে। জামায়াত যেমন বললো যে আপনারা যে অভিযোগ করেছেন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডি নম্বর সংগ্রহ করছে, সেটি মিথ্যা, সেটি প্রমাণ আপনাদেরকে দেখাতে বলেছেন। এমনকি জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে বিকাশ নম্বর সেগুলি মিথ্যা না, সেগুলি সত্য, অনেক জায়গায় হয়েছে। মির্জা ফখরুল কি তাদের সাথে ছিলেন কিনা যে সময় তারা এই বিকাশ নম্বর দিয়েছেন? না, মির্জা ফখরুল থাকতে হবে কেন? এগুলি কথা কি আপনাকে থাকতে হবে? আপনি যে আজকে এই যে এখন খবর টবরগুলি যে পান, আপনি যে খবরগুলি বলেন, আপনি কি ধরেন একটা ইসিতে আজকে যা হলো, আপনি কি ইসিতে ছিলেন? কিন্তু খবর তো পেয়েছেন আপনি, এবং সত্য খবর পেয়েছেন, সেগুলি তো বলছেন। আপনাকে তো থাকতে হয় না সেখানে, তো মির্জা ফখরুল ইসলামকে থাকতে হবে সেখানে, এগুলি কথা তো ঠিক না। আর শোনেন, আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোটের আশা করছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সূক্ষ্ম কারচুপির একটা আভাস কেন জানি আমরা গন্ধ পাচ্ছি। এটা আগে থেকেও আপনারা জানেন যে এনসিপি, জামাত এই সরকারের মদতপুষ্ট হয়ে অনেক সুবিধা ভোগ করেছেন। তারা জামাত বলছে তারা এই সরকার আসলে এখন বিএনপিকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে না, বিকজ এটা তা নয়। এটা শুনেন, এটা মানে প্র্যাকটিক্যাল জিনিসটা হলো যে এখন যখন দেখছি যে ভোটের হাওয়া এবং মানুষের যে জরিপ এবং মানুষের যে ভোট দেওয়ার প্রবণতা, কোথায় দিবে তারা, কাকে সরকার হিসেবে দেখতে চায়, সেগুলি যখন তারা আজ করতে পারছে, এগুলি এতে আপনার রাজনীতিতে এটা হয়। যারা বিপক্ষে নির্বাচন করে, একসঙ্গে তো আমরা একসঙ্গেও ছিলাম, তো এখন যেহেতু তারা বিপক্ষে নির্বাচন করছে, সেগুলো নির্বাচনের হাওয়া পাল্টে দেওয়ার জন্য, তাদের পক্ষে আনার জন্য, যার পক্ষে আনার জন্য এসব কথা বলবে। এটাই প্র্যাকটিক্যাল, এবং এসব কথা বিশ্বাস করার কোনো যুক্তি নাই। আপনি দেখেন এখন এই যে ফেসবুক বের করে কত কিছু বেরোচ্ছে, কত মানে ফেক কথাবার্তা, আজকে অমুক নাই, কালকে এই শেষ হয়ে গেছে, 32 জন নাই, মানে নানান রকমের কাহিনী আর কি। তো এখনো পর্যন্ত কোনো কার্ড আসলে বিলি করছে আমরা না, কার্ড বিলি করছি না। আমরা কার্ড বিলি করব বলে, কার্ড কোত্থেকে বিলি করবেন আপনি?
কার্ড তো আপনি সরকারি গেলে না বিলি করবেন, এবং সেটার জন্য তো প্রসেস আছে, তাই না? এটা তো আর একদিনেই ব্যবহার করতে পারবেন না, ইট উইল টেক টাইম। আপনার সরকার গঠন করলে এটার একটা প্রকল্প হাতে নিতে হবে, এবং সেই প্রকল্পের আওতায় কত কোটি মানুষকে আপনি এর আওতায় আনতে পারবেন, তাতে করে সরকারের আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে এগুলি দেখে আস্তে আস্তে করতে হবে। এগুলি আমাদের প্রোগ্রাম, মানুষকে সচ্ছলতায় আনার জন্য এগুলি প্রোগ্রামগুলি আমরা বলে দিচ্ছি এটা ন্যাশনাল ম্যানিফেস্টো যদি গভর্নমেন্ট ফর্ম করা হয়। আর এমনি পার্সোনালি যারা প্রার্থী তারা তো ভোটটা এখন চাচ্ছে না, এবং যে দু একখানে চাওয়া হচ্ছে সেগুলি কিন্তু নির্বাচন কমিশন থেকে আপনার করা হচ্ছে, আপনার শোকজ করা হচ্ছে তাদেরকে। জি, কিন্তু নানানভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এক ধরনের অভিযোগ আসছে, সেটি সবগুলো রাজনৈতিক দলের বিপক্ষেই থাকছে। আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা বড় অভিযোগ এনেছে এনসিপি। তারা এটিকে আসলে আগামীকালকে তারা একেবারে ইসির জন্য এটাকে রেড ডেট বলে তারা ঘোষণা করেছে, আগামীকালকে তারা এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেই কথাও তারা বলেছেন। এভাবে আসলে চলতে থাকলে সামনে নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন ওঠার সুযোগ হয়ে গেল কিনা? ইসির ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তো আমরাও তুলেছি, এগুলো ভুল হতে পারে। এই জায়গাটিতে আমি আসবো আলোচনা, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 পপ নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পপ নিবেদিত রাজকাহন দেখছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন নির্বাচন করার কনফিডেন্স পাচ্ছে না এনসিপি, অর্থাৎ এনসিপি এবং জামায়াত যেহেতু এবারে নির্বাচনে একসাথে জোটবদ্ধ হয়েছে, তারা নির্বাচনী প্রচারণা নির্বাচনী কৌশলে এক হয়ে কাজ করছেন। এনসিপি যদি কনফিডেন্স না পায়, জামাত কনফিডেন্স পাচ্ছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকলো, এবং যদি নির্বাচন করার কনফিডেন্স তারা না পান সেক্ষেত্রে সামনে নির্বাচনে যদি তাদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন থেকে যায়, সেক্ষেত্রে নির্বাচনের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি প্রতিশ্রুতি নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, যে ফ্যামিলি কার্ড বা কৃষকদের কার্ড দেওয়া অথবা বিকাশ নাম্বার দেওয়া, সেই কথাটা বলবার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আপনি ইশতেহারে যেটি প্রকাশ করবেন সেটি প্রকাশ করবার জন্য আপনার নির্বাচন আচরণবিধি পরিষ্কার করা আছে, সেটি আপনি 22 তারিখের আগে কিন্তু এটা বলতে পারেন না। সেই জায়গায় যেটি হয়েছে সেটি কেন্দ্রীয়ভাবে হয় না। তারেক রহমান সাহেবের তার একটা বক্তব্যে আমি দেখেছি যে এই বিষয়গুলো আমরা যেটি ইশতেহারে প্রকাশ করবো সেটি এখন বলতে পারছি না, আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু অতি উৎসাহী নেতৃবৃন্দ যারা আছেন তারা এই কাজগুলো করছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা যে ফ্যামিলি কার্ড দিলে কি হবে, কত কেজি চাল, কত কিছু কি হবে। তো এটা তো দায় তো বিএনপির উপরে যাবেই, এই দায়টা তো অন্যদের উপরে যাবে না। আপনার সদস্য হোক আর যেই হোক, তেমনিও জামাত ইসলামের যে কাজটা আমরা দেখেছি সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি পরিষ্কারভাবে দৃশ্যমান, যে তারা বিকাশ নাম্বার নিচ্ছে, এই কার্ড নিচ্ছে। তো আবার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটি বললেন ডক্টর হেলালুদ্দিন, সেটা হচ্ছে পুরো দায় তিনি বলেন যে ইসি কেন আসলে উনি আরেকটি কথা বলছে, উনিকে আমি একটু অপোজ করতে চাই। উনি বলছে মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র আছে, সেখানে রাজনৈতিক দল কোনো শাখা প্রশাখা নাই। এটি সত্যি শাখা প্রশাখা নাই, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে রমজানের সময় আপনি নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের অ্যাক্টিভিটি আছে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল নামে অ্যাক্টিভিটি করে সেখানে। আমি মধ্যপ্রাচ্যে গিয়েছি অনেকগুলো দেশে, এবং সেখানে এটা আছে, এটা নাই ঠিক না। ওখানে রাজতন্ত্র আছে, ওদের দেশে রাজনীতি হয় না, কিন্তু আমাদের বাঙালিরা যারা আছে তারা সেই কাজটি করে। সেখানে তো মিছিল করে নাই সরকারের বিরুদ্ধে, আমাদের দেশের বিষয় নিয়ে তারা কথা বলে, সেখানে কোনো বাধা নেই। যে আলাপটি আপনি করছিলেন সেটি হলো এনসিপি যে বিষয়টা। এনসিপি আজকে সজীব ভুঁইয়া যে কথাটা বলবার চেষ্টা করেছেন, এক ধরনের পরিষ্কার করতে চেয়েছেন, নির্বাচন থেকে সরে যাওয়ার একটা ইঙ্গিত তারা দিয়েছেন। যেহেতু ইসির উপর একেবারে আস্থা নেই, একদম আস্থা নেই। এনসিপি কিন্তু প্রথম থেকে ইসির উপরে আস্থাহীনতার বিষয় বারবার বলবার চেষ্টা করছে, এবং এনসিপির এই দাবিটা কিছুটা হলেও আংশিকভাবে আমার কাছে এটা মনে হচ্ছে যে বিএনপি এবং জামাত পরস্পর যে ইয়ের উপরে নির্বাচন কমিশনের উপর অনাস্থা অথবা তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করছে। এনসিপির এই অভিযোগটার কিন্তু যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। আজকে এনসিপি যে অভিযোগটা করছে এটি জামাত ইসলাম সহ তাদের যে জোট আছে সেই জোটের বিষয়, তাদের অবস্থানটা কি জোটগতভাবে এমন হবে কি হবে না সেটা আমরা সামনে দেখব। কিন্তু আমি মনে করছি যে নির্বাচনের প্রশ্নে যেটা আমরা সকলেই একটি নির্বাচন চাই, গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে চাই, সেই পথে আজকে যে আলোচনাগুলো হলো সেগুলো কিন্তু জনগণের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবার পরিবেশ তৈরি হয়েছে, এবং ইসি সম্পর্কে জনগণের একটা ভীতসদ্য জায়গা তৈরি হয়েছে। আমি আর একটা কথা বলি, 1991 সালের নির্বাচন ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচনগুলো হয়েছে ভালো নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচনেও যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখা গেছে তার আগেই কিন্তু বোঝা গেছে কোন দল আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছে, এবং সেই লক্ষ্যেই ইসি থেকে শুরু করি, প্রশাসন থেকে শুরু করি, তারা কিন্তু সেদিকে হেলে পড়তেন। এটা আমরা দেখেছি
এবং তখন এই অভিযোগটা আসছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কিন্তু এবার বিষয়টা একটু ব্যতিক্রম, এটা অন্তর্বর্তীকালীন সরকার, দুটি পক্ষই ইসির বিরুদ্ধে অভিযোগ করছে। এই জায়গায় ইসি তার নিরপেক্ষতার জায়গাটা কিভাবে দৃঢ়তার সাথে করবেন সেটি একটি বড় পরীক্ষার মতো আসলে আর শেষটা কথা বলি, যেমন যে ফ্যামিলি কার্ড অথবা বিকাশ, এই প্রশ্নে আরপিওতে পরিষ্কার বলা আছে যেখানেই তার নির্বাচন বিধি লঙ্ঘন হবে সেখানে ইসি অ্যাড্রেস করবেন, কিন্তু তার কোনো ক্ষমতায় নেই করবার, এবং এই সমস্ত বিষয় সে কিছু করতে পারেও নাই। আসিফ মাহমুদ সজীব ভাই আজকে বলেছেন অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে গুন্ডামি করছেন, এবং এটি তিনি খুব সুস্পষ্টভাবে বিএনপির নেতাদের দিকে লক্ষ্য করেই বলেছেন এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত, এই কথা বলেছেন। এবং তিনি বিএনপির দিকে আঙুল তুলে এটিও বলেছেন বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। এবং ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ইসি আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা সমস্যা নির্বাচন করলে সেটি আমরা করতে দেব না। আমরা সেটা চাই না, আমরা চাই না দায়সারা কোনো নির্বাচন। আর যে অভিযোগটা নিয়ে এসছে দ্বৈত নাগরিক হিসাবে, দ্বৈত নাগরিক এগুলি সারেন্ডার করেই কিন্তু একটা অনেক দিন আগে থেকে তো প্রসেসগুলো হচ্ছিল যা কাদেরকে নমিনেশন দেওয়া হবে, যাদের দ্বৈত নাগরিকতা আছে তারা যদি সারেন্ডার না করে তাহলে তারা করতে পারবে না দ্বৈত নাগরিক থাকবে। এবং তারা যথাসময়ে সারেন্ডার করেছে, সারেন্ডার করে তারা তাদের নমিনেশন পেপার সাবমিট করেছে ডিউ টাইমে। কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝি হতে পারে মানুষের, যে প্রত্যেকটা একজন তো এক দেশের নাগরিক ছিল, সেই দেশের নাগরিকত্ব সারেন্ডার করতে হয়তো আপনার এখানে আপনার লিখিত দিয়ে সারেন্ডার করে তারপরে আপনার এমবাসিতে দিতে হয়, এবং সেগুলির অথেন্টিকেশন আসতে যে সময়টা লাগে। আপনি সারেন্ডার করেছেন, ধরেন আপনি এখান থেকেই আপনি এখানে আছেন, আপনি ডিবিসি থেকে রিজাইন করবেন, আজকে রিজাইন করে চলে গেছেন, কালকে হয়তো পরশুদিন হয়তো আপনার জন্য প্রজ্ঞাপন একটা জারি হবে যে আপনি এখানে নাই। তো সেটার কারণে হয়তো আপনার যখন সাবমিশনটা হয়েছে, ঠিক রেজিস্ট্রেশন করে সাবমিশনটা করেছে, সেটার আপনার ভ্যালিডেট করার জন্য যে পেপারসগুলি দরকার সেটা নিয়ে তারা কোশ্চেন তুলছে যে এটা হয় নাই। আসলে কিন্তু হয়ে গেছে আগেই। যদি আগে রিজাইন করে যদি না করে যদি কেউ আপনার নমিনেশন পেপার সাবমিশন করে থাকে তাহলে অবশ্যই তার নমিনেশন বাতিল হওয়া যোগ্য, কিন্তু আসলে এগুলি হয়নি। এর যেটা হওয়ার মতো এগুলা আপনার কোর্টেও এটা হয়েছে, যেমন আব্দুল আল মিন্টুর আজকে এরকম কথা ছিল, আব্দুল আল মিন্টুর কিন্তু কোর্ট কিন্তু আজকে রায় দিয়ে দিয়েছে, এবং তার যে পূর্বেই নমিনেশন পেপার সাবমিশনের পূর্বেই যে তিনি নাগরিকত্ব সারেন্ডার করেছেন তার কাগজপত্রগুলির প্রমাণ সহকারে হাইকোর্টে সেটা উপস্থাপন করার পর তাদের জন্য আগামীকাল আসলে এক ধরনের রেড লাইন, এবং যদি আগামীকালে এই ধরনের কোনো ঋণখেলাপি দ্বৈত নাগরিক কাউকে সুযোগ দেয়, না এটা হলো একটা লাইন আমি একটু বলি আপনাকে, অস্পষ্টতা জায়গাটা কোথায়? আপনি ত্যাগ করেছেন, নির্বাচন কমিশন ত্যাগ করেছেন, এটা পক্ষে আপনি দেন, কি বলে ডকুমেন্টস দেন, কিন্তু ত্যাগটা গৃহীত হয়েছে কিনা বা যেটা আপনি বললেন প্রসেসটা যেটা আছে সেটা কি হবে সেটা নিয়ে কোনো কথা নাই। সুতরাং যারা ত্যাগ করেছেন তারা পেতেই পারেন। হ্যাঁ, অফ কোর্স পেতেই পারেন। ত্যাগ করেছেন আপনি তো নিজে ত্যাগ করেছেন, আপনি প্রসেস তো একটা থাকে, একটা প্রশ্ন তোলার সুযোগ থাকলো না। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, যদি এটি নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ না থাকে তাহলে এনসিপি যেই দাবি করছে তারা কোনো দায়সারা সমস্যা নির্বাচন করতে দেবে না, আপনারা আসলে যুদ্ধপথ আন্দোলন করছেন, একসাথে আপনারা নির্বাচনের পথে হাঁটছেন, আপনারাও কি সেই একই পথে হাঁটবেন কিনা? হ্যাঁ, দেখুন, মিল্লাত ভাই অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে কিছু কিছু কথা এদের মতো চলে আসে, মানে আমাদের ফেসিবাদের দোসরদের। যেমন 2001 সালে ইলেকশনের পরে তারা বলছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, মিল্লাত ভাই আজকে বলতেছে যে কিছু কিছু সূক্ষ্ম কারচুপি আমরা লক্ষ্য করছি। আর আমরা যেটা দেখতেছি যে সূক্ষ্ম তো না, এটা স্থূল। যেমন মনে করেন যে ঋণখেলাপিদের, তারপরে দ্বৈত নাগরিকের কথা কিছু বলছেন, কিন্তু কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না, এটা। এরপরে হলো দেখেন, আমাদের যশোরের একজন প্রার্থী নির্বাচন কমিশনের সামনে তাকে মানে ব্যাপক মারপিট করা হলো, তাহলে কি সক্ষমতা আছে নির্বাচন কমিশনের যে তার অফিসের সামনে নিরাপত্তা বলে দিতে পারছেন না? ময়মনসিংহে একজন স্বতন্ত্র প্রার্থীর একজন ছাপড়ারকে বিএনপির ভাইয়েরা পিটে মারিয়ে ফেললেন। এরপরে নারায়ণগঞ্জে এনসিপির একজন প্রার্থীর এর উপরে হামলা করেছেন। এরকম
চলছেই অহরহ। আমি কালকে দেখলাম লক্ষ্মীপুর 3 আসনের আমাদের ডক্টর রেজাউল করিমের সংবাদ সম্মেলন দেখলাম, সেখানেও তিনি অভিযোগ করতেছেন তাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে। আজকে দেখলাম ফরিদপুর 2 ভাঙ্গা নগরকান্দা, সেখানে আমাদের প্রার্থী অভিযোগ করছেন সেখানে বিএনপির নেতাকর্মীরা মানে নির্যাতন চালাচ্ছেন। এইভাবে কিন্তু অহরহ হচ্ছে, কারণ আপনার 22 তারিখের আগেই এরকম হচ্ছে। 22 তারিখের পরে কি হবে এটা বলাই মুশকিল। এরপরে মিল্লাত ভাই একটা কথা বলছেন যে আমাদের অভিজ্ঞতা কম। আসলে আমাদের অভিজ্ঞতা কম একটা জায়গায়, সেটা হলো দুর্নীতি আর চাঁদাবাজির অভিজ্ঞতাটা আমাদের কম আছে। বাকি কিন্তু অভিজ্ঞতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কি কম না, ছোট না। আমাদের আমাদের আপনারটা মোটা দাগে আর কি। আমাদের হাদিয়া। আমাদের কোনো দাগেই নাই। আমাদের 2 জন মন্ত্রী ওনাদের আমলেই ছিলেন, 1 টাকার দুর্নীতির কেউ দেখাতে পারে না, আওয়ামী লীগও দেখাতে পারে কোনো না। চাঁদাবাজির অভিযোগ হয়নি অন্তত। আমাদের গণভোটের পরে তো অনেক অন্তত অভিযোগ এসেছে 86 জন মানে 86 জামাত জনের বহিষ্কার বিরুদ্ধে করে দেখলেন আপনি। 86 জন এমপি ছিলেন, তো এত মিথ্যা একজনের বললে তো আর বিরুদ্ধে মুশকিল। হেলাল 2 ভাই, টাকার দুর্নীতির অভিযোগ হেলাল আনতে ভাই, পারেন আপনারা নাই। কিন্তু বহিষ্কার এরপরে করছেন। একটু বলি অনেকগুলো অভিযোগ আমাকে এসেছে আপনারা 3 জন মিলে যদি বলেন তাহলে আমি না, কেমনে না, বলবো? না, sorry। এখানে 2 জন ভাই, ওনারা আমার সহ আলোচক, আপনি উপস্থাপক, আপনিও বলবেন, ওনারা 2 জন, তাহলে আমাকে আচ্ছা, দেখার বলেন, দরকারটা বলেন। কি ছিল? বলেন, আপনি যে ওনারা কথা বহিষ্কার বলেন। করছেন এটা বলেন, যে আমরা আপনি যে বহিষ্কার করেছেন এটা আমরা বলেন। আমরা আমাদের কথা বলতে দেন। এরপরে ভাই বলছেন ঠিক আছে। যে জরিপে উঠে আসতেছে যে বিএনপি জিতে যাচ্ছে আর কি। তা আলহামদুলিল্লাহ, জরিপ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম। আমাদেরকে প্রথম আলো বলছিলেন যে আমরা 9% ভোট পাবো সাদেক কায়েম। তো আলহামদুলিল্লাহ কত পার্সেন্ট পাইছে সেটা তো জনগণ দেখিয়ে দিচ্ছে। এরপরে রাষ্ট্রের কাজ তো ভাই ভিক্ষা দেওয়া না, রাষ্ট্রের কাজ তো এরকম না। রাষ্ট্র দেখাবে যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এরপরে পিছিয়ে পড়া লোকজনকে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো, কিন্তু আপনারা এখন প্রলোভন দিচ্ছেন যে এইগুলো করলে এগুলো করে আমাদের ভোট দেন, আমরা এগুলো করে দেবো। তো এইভাবে তো আসলে হয় না। এরপরে আমাদের দেখছি যে আমাদের প্রার্থীর যখন মহেশখালীতে প্রার্থীটা মানে করছেন, স্থগিত করছেন, তখন নির্বাচন কমিশনের লোকজনের হাততালি দেওয়া শুরু করে দিয়েছেন। মানে একটা অভাবনীয় অকল্পনীয় বিষয়। এটা দিবে তাহলে অন্য প্রার্থীর তারা দিবে, কিন্তু নির্বাচন কমিশনের লোকজনের হাততালি দেওয়া শুরু করছেন। কুড়িগ্রামের ডিসি সাহেবের কাছে কথাই বলা যায়নি, আর বড় স্থগিত বা পরে কথা হবে, পরে আপিল করেন। মানে এরকম অবস্থা এই নির্বাচন কমিশনের মধ্যে আছে। এই কথাগুলো কিন্তু আমরা তুলে ধরছি। এখন এই রাস্তা যদি বলেন যে এনসিপি রেড কার্ড দেখাইতেছে, জামাতও তাহলে এগুলো করতেছে, এগুলো কেন? এগুলো না, আমরা বলছি যে একটা পার্টি প্রধানকে যে ধরনের প্রোটোকল দেওয়া হবে, ওই সম লেভেলের আর একটা পার্টি প্রধানকে ওই ধরনের একটু যুক্ত করি ডক্টর মন্থিলাউদ্দিন, এই যে পার্টি প্রধানকে যে প্রোটোকল দেওয়ার কথা আপনি বলছেন, দীর্ঘদিন জামায়াত বলে আসছে যে কেন দেয়া হচ্ছে সেটি যৌক্তিক নয়। এখন হঠাৎ করে এটি কি তাহলে আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে যে আপনারা আপনাদের নিজেদের দলীয় প্রধানের জন্য সেম প্রোটোকল চাইছেন? আমরা বলছি যে পার্টি প্রধানকে যদি দেওয়া হয়, একটা পার্টি প্রধানকে আর একটা পার্টি প্রধানকে অবশ্যই দেওয়া হোক। তাহলে কি এটি এক ধরনের অযৌক্তিক দাবি হলো জামায়াতের? অযৌক্তিক কেন হবে? আপনি মনে করেন যে আমরা তো বলছি যে এই ধরনের প্রোটোকল কেন দেওয়া হচ্ছে, মানুষ তো ভুল বুঝবে যে এনাকে এই ধরনের প্রোটোকল দেওয়া হচ্ছে, তাহলে আমাদের এইদিকেই যাওয়া উচিত। তো এটা তো হয় না। এটা আপনার মনে করেন তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে, প্রত্যেকটা পার্টি প্রধানকে দেন ওরকম। তা তো দিচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানের জন্য কি আপনারা চেয়েছেন নাকি শুধু জামায়াতের প্রধানের? আমরা আমাদের জন্য চেয়েছি, অন্য দল তাদের জন্য চাইবে, দিতে থাকেন। রাষ্ট্রের যত আছে সবগুলো প্রয়োগ করেন, অসুবিধা কি? কিন্তু একমুখী হলে হবে না। এটা লেভেল প্লেইং ফিল্ডটাকে সমান রাখতে হবে, সবাই সমান। আমরা চাই তো যে স্বচ্ছ নির্বাচন হোক। স্বচ্ছ নির্বাচন হওয়ার পরে আমরা যদি 5টা আসন পাই, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি স্বচ্ছ নির্বাচনের পরে যদি আমরা সরকারে 151 সিট পাই, আমরা সরকার গঠন করবো, অসুবিধা কি? সেটি তো আসলে জনগণের নির্বাচনে ভোট দেওয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হবে। মুর্শিদুজ্জামান মিল্লাত, অনেক অভিযোগ বিএনপির বিরুদ্ধে, আপনাদেরকে বিশেষভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে আপনাদের রাজনৈতিক দলের প্রধানকে, সেটি আসলে অন্যান্য রাজনৈতিক দলকে কেন দেওয়া হচ্ছে না সেই দাবিও আজকে জামায়াতের আমির করেছেন। জামায়াতের আমিরকে সেই প্রোটোকলটি দেওয়ার দাবি জামায়াত ইসলামী করেছে। এই জায়গাগুলো নিয়ে আসলে ইসিকে নিয়ে কিংবা এই সরকারের যে ভূমিকা সেটি নিয়ে তো প্রশ্ন আসলে ওঠার এক ধরনের সুযোগ থাকেই। এই উত্তরটি নিবে, আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। মুর্শিদুজ্জামান মিল্লাত, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়লে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, জামায়াতে অভিযোগ করেছে। আবার ডাক্তার তাহের এই অভিযোগ করেছেন গত 2-3 সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সরকারের অতিরিক্ত নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়ার প্রবণতা নির্বাচনী মাঠে সমতার নীতি সরাসরি লঙ্ঘন। শুনুন, এটা আপনাকে বুঝতে হবে যে
বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারপরে তারেক রহমানের যে থ্রেট এই দেশে, এগুলি সরকারকে বিবেচনায় আনতেই হবে। যে থ্রেটটা তারেক রহমানের উপরে আছে, একটাই মাত্র রাজনীতিবিদ যে দেশের মানে মেজরিটি মানুষের সমর্থন পেয়ে রাজনীতি করছে, তার সিকিউরিটি দেওয়া এটা সরকারের দায়িত্ব, প্রত্যেকেরই সিকিউরিটি দেওয়ার দায়িত্ব। এটিও তো সত্যি আসলে যদি একটি রাজনৈতিক দলের প্রধান এই প্রটোকল পান, না, তাহলে রাজনৈতিক দলের প্রধান তারা কেন চায়নি নয়? তো আগে, তারা চাইলে হয়তো সরকার মনে করেছে তার থ্রেট নাই, এই জন্য দেয়নি, অথবা এখন চেয়েছে দিতেও পারে, সেটা সরকারের ব্যাপার, আমরা তো সরকারের নাই। কিন্তু আসলে নির্বাচনটা হওয়া উচিত, আমরা বারবারই বলে আসছি আর কি, যে এটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া দরকার। এবং ইনক্লুসিভ ইলেকশনের জন্য আমরা কিন্তু কেউ বসে নাই, মাঠে দৌড়দৌড়ি করছি। ওনারা তো 1.5 বছর থেকে শুরু করছে, আর আমরা শুরু করছি 2 মাস থেকে, কারণ আমরা ইলেকশনের ডেট পাওয়ার পরে শুরু করছি আর কি। আর ওনারা শুরু করেছেন, ওনারা জানেন যে ওই সময় ডেটটা হবে, এই জন্য 1.5 বছর আগের থেকে বাড়ি বাড়ি গিয়ে ওই যে বিকাশ নাম্বার বলেন, তারপরে আপনার আইডি কার্ড বলেন, তারপরে জান্নাতের টিকিট বলেন, তারপরে মানুষকে বেহেশতে নিয়ে যাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এগুলি শিক্ষিত, অশিক্ষিত এবং যারা অর্ধশিক্ষিত মহিলা এবং যারা বুঝে না, সরল সহজ মানুষ, তাদেরকে এগুলো বুঝায় কিন্তু 1 বছর আগে থেকে আরম্ভ করেছে। তো এগুলো আমরা মানে করি না। যেমন আমাদের এই যে 31 দফা, সেটাও কিন্তু আমরা অনেক আগে থেকে আরম্ভ করেছি। 31 দফা কী জন্য বলেছি, যে 31 দফা যদি পালন হয়, তাহলে দেশের যে সমস্ত ভঙ্গুর জায়গাগুলি ছিল, যেটা বিগত সরকার করে গেছে, সেগুলিকে এক এক করে রিপেয়ার করতে গেলে 31 দফা প্রয়োজন হবে। এবং সেটা সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো, এবং এটা সব দলের জন্য ভালো। এটাকে এখন যদি একটা বিষয় নিয়ে যদি আপনি ধরেন, যেমন দেখেন একটা ওনাদের সঙ্গে তো চরমিনে একটা ইয়ে হয়েছিল, আপনার ঐক্যজোট হয়েছিল, এখন মিলে নাই, তারা চলে গিয়ে বলতেছে এখন জামাত শরিয়াত বাদ এই জন্য আমি চলে গেছি, তারা জামাত ইসলাম মানে না, এই জন্য আমি চলে গেছি। মানে একবারে এক এক কথা আর কি। এই কথাগুলি আসলে এটা ঠিক না আর কি। ইসি প্রতি আস্থা অর্জন সম্ভব বলে কি বিএনপি এই মুহূর্তে মনে করছে, এখন যে পরিস্থিতিতে আমি মনে করি যে ইসির আস্থা, যেমন আমাদেরই আস্থা একটু মানে কমে গেছে, ইসির কারণে নয়। ইসির মধ্যে তো, ইসি তো আর একটা জিনিস না, ইসি ইজ এ বডি। এই বডির মধ্যে অনেক লোকজন থাকে, যারা ধরেন অনেক পন্থী লোক থাকে আর কি। যে যেমন ধরেন এই পোস্টাল ব্যালটটা যে তৈরি করেছে, সেই পোস্টাল ব্যালটটা ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে যে 4 ভাগে ভাগ করলে পরে ধানের শীষের অস্তিত্বই থাকবে না, তোদের ধানের শীষ যাতে খুঁজে না পায়। এই অভিযোগগুলো রয়েছে আর কি। তো এটাও আমাদেরও অভিযোগ, ওনাদেরও হয়তো কিছু অভিযোগ রয়েছে। তারপরে আরেকটা জিনিস আছে, আমি বলে নেই, আপনার ওনারা যে বললো যে দ্বৈত নাগরিক নিয়ে এই যে কথাবার্তাগুলি, দ্বৈত নাগরিক ওই যে বললাম যে আগে যারা রিজাইন করেছে তাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, যারা আগে রিজাইন করে নাই, যেমন আজকের গফুর সাহেব আমাদের একটা ক্যান্ডিডেট, হ্যাঁ, তার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আসলে এসি দৃষ্টি দেওয়ার প্রয়োজন ছিল। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন চাইলে উপদেষ্টাদের মাঝে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা আসলে কারা বলে আপনারা মনে করছেন? এবং যে অভিযোগ রশিদুজ্জামান মিল্লাত করছেন যে আপনারা আসলে 1.5 বছর আগেই শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচারণা, তার মানে আপনারা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন। জি ধন্যবাদ। আসলে আচরণবিধি তৈরি হলো তো এই তফসিল ঘোষণার পরে, এর আগে তো আচরণবিধি ছিল না, কিভাবে লঙ্ঘন হলো? তফসিলের আগে বললে কিছু যায় আসে না। তফসিলের আগে তো আচরণবিধিই নাই, তা কেমনে লঙ্ঘন হলো? একটা প্রশ্ন করার মতো করার জন্য প্রশ্ন করেন, নাকি ওর দেশের কল্যাণের জন্য কিছু প্রশ্ন করবেন? আচ্ছা আমি একটু বলি, আমার মিল্লাত ভাই বলছেন জান্নাতের টিকিট, আসলে এই টিকিট যদি আপনারা দেখাতে পারতেন যে জান্নাতের টিকিট এক জায়গায় পাওয়া গেছে, তাহলে আমরা খুবই খুশি হতাম। অথচ আজকে বাংলাদেশের সব জায়গায় শীতকালীন মাহফিল হচ্ছে, সেই মাহফিলগুলোতে ওনারা যাচ্ছে কিনা বলেন? মিলাদ ভাই কয়টায় গেছে? এবং মসজিদগুলোতে ওনারা যাচ্ছেন, গিয়ে কিন্তু সালাম দিচ্ছেন, দোয়া চাচ্ছেন, এগুলো কী পায়? এগুলো কি মানে ধর্মীয় অনুভূতি দিয়ে? অথচ আরবিতে একদম সুনিশ্চিতভাবে ধর্মীয় ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া যাবে না, কিন্তু মসজিদে ওনারা দোয়া চাচ্ছেন, এরপরে মাহফিলগুলোতে যা দোয়া চাচ্ছেন, এগুলো তো সমস্যা নাই। ওনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা তো সমস্যা নাই। সমস্যা খালি আমরা জান্নাতের টিকিট কোথায় দিলাম আল্লাহ জানে, আমি জানি না। এখন এই যে নির্বাচন কমিশনের ভিতরে অনেকগুলো অনেক ধরনের আছে, যেমন আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে আমরা অভিযোগ দেওয়ার পরও ওনারা আমলে নেয় না। বিভিন্ন ম্যাজিস্ট্রেট এবং যারা এই কাজে নিয়োজিত আছেন,
ওনারা এগুলোতে দেখার সুযোগ নাই, কিন্তু নিজেরা স্বেচ্ছায় শোকজ করে দিচ্ছেন, কেউ অভিযোগ দেওয়া লাগতেছে না, ওই ম্যাজিস্ট্রেটরা নিজেরাই এসে শোকজ করে দিচ্ছেন। এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। তো এখন আমাদের আবার ইসলামী আন্দোলনের সম্পর্কে বলা হলো, দেখেন আমরা একটা জোট করেছিলাম, দীর্ঘদিন আমরা কাজ করেছি, তো এখন একটা দল তার এখানে তো থাকতে বাধ্য না, ওনারা ভালো মনে করছেন, ওনারা আলাদাভাবে নির্বাচন করবেন, ওনারা সেটা তো আমরা কিছু বলতে পারি না, তো করবেন। আমরা তো একই দেশেরই মানুষ, একসাথেই ওঠা বসা, আমাদের কোনো সমস্যা নেই, একসাথে আমরা ইলেকশন করব, এটাতে আমরা খারাপ কিছু মনে করি না। উপদেষ্টাদের মধ্যে কাদের কাদের আপনারা মনে করছেন তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? এইটা কিন্তু এটা ওপেন বলার বিষয় না, এটা যে জায়গায় বলার সেখানে বলা হয়েছে, চিফ অ্যাডভাইজারকে বলা হয়েছে, উনি সেগুলা দেখবেন, কারণ প্রত্যেকটা মানুষেরই তো একটা ওয়েট আছে, তার একটা সম্মান মর্যাদা আছে। আমরা তো এটা মানে এই সরকারের মধ্যে আসলে কেউ আছেন যারা সুষ্ঠু নির্বাচন চাইছেন না বলে পাবলিকলি আমরা এটা বলতে চাচ্ছি না, প্রেসে আমরা এটা বলতে চাচ্ছি না, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি কারেকশন হয়ে যায় এটা এই জন্য দেশের কল্যাণ। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সেনা, পুলিশ, র্যাব, আনসার সহ কাউকে ভোট কক্ষের ভিতরে প্রবেশ অনুমতি না দিলে জামায়াত সুপারিশ করেছে এবং এতে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আরপিওতে এরকম ছিল কিনা আমি জানি না। আরপিওতে যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ভোটের কেন্দ্রের ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে সেখানে ওরা যেতে পারবে কিনা সেই বিষয়ে আমার পরিষ্কার কোনো ধারণা নেই। আমি আপনাকে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন যদি বলা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই থাকবার বিধান থাকতে পারে, সেটি নিশ্চয়ই আমরা পরবর্তী দেখতে পারবো। আমি এই দুই আমার সহকর্মীর আলোচনার যেই জায়গাটি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের নির্বাচনটি পন্থীদের বাইরে থেকে নির্বাচনটা হওয়া দরকার, যার জন্য 24শে জুলাই 24-এর আন্দোলন, লড়াই সংগ্রাম এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা। দুর্ভাগ্যজনক ব্যাপার 17 বছর আমরা পন্থীদের, সে অমুক পন্থী অমুক দলদাস, তাদের অধীনে নির্বাচন দেশ সব কিছু আমরা চালালাম। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের অভিযোগের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে আজকে সরকারে উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশন, সিভিল প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় থানার ওসি পর্যন্ত কোনো না কোনো দলের অনুগত হিসাবে কাজ করছেন। তার মানে কি, আমরা 17 বছর যার বিরুদ্ধে যেই শাসন প্রশাসন দলপন্থী দলদাসের বিরুদ্ধে লড়াই করেছি সেটি কিন্তু বর্তমানে পরিষ্কারভাবে বহাল আছে। আওয়ামী লীগ নেই, কিন্তু অন্যদের নামে অন্যদের অনুগত হয়ে সেটি বহাল আছে। এই পন্থীদেরকে রেখে ভালো নির্বাচন করার কোনো ধন্যবাদ শহীদউদ্দিন মাহমুদ স্বপন এবং ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।